আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রিমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। এবার যে একটু ব্রড অ্যাঙ্গেলে যদি আমরা ভাবি, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের অস্থির পরিস্থিতি, একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, অন্যদিকে ইসরায়েলের পরিস্থিতি এখনো যথেষ্ট খারাপ, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে ইসরায়েল ফিলিস্তিন, এবং সাম্প্রতিকতম বিষয় আমরা দেখেছি যে ইরাক ইরানকে এর মধ্যে জড়িয়ে যেতে। বাংলাদেশের পরিস্থিতিও অস্থির। স্থিতাবস্থা কি আসবে গোটা বিশ্বে? ট্রাম্প খুব একটা যুদ্ধের পক্ষে তা নয়। আমি যেটা বললাম যে ট্রাম্প ব্যবসায়ী, এবং যুদ্ধের কন্ট্রারি যে স্টেটমেন্ট সেটা হচ্ছে পিস, শান্তি। এবং এটা আমরা দেখেছি যে ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে দিয়ে শান্তির ধারণাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বাই ল অ্যান্ড অর্ডার এবং ল রিস্টোরেশনের মাধ্যমে। আমার মনে হয় যে ট্রাম্প আসার পর যে সমস্যাগুলো বাইডেনের আমলে আমরা দেখেছি, বেকার, মানে যেগুলোর কোনো যৌক্তিকতা সেই অর্থে নেই, থামানোর চেষ্টা তিনি করেননি। আফগানিস্তান যেমন পুড়েছে, ঠিক তেমনি ইউক্রেন রাশিয়া, ঠিক তেমনি ইসরায়েল প্যালেস্টাইনের যে সমস্যা, এবং সর্বশেষ তিনি যে ক্ষতিটা দক্ষিণ এশিয়ার জন্য করলেন সেটা হচ্ছে বাংলাদেশ সমস্যার সূত্রপাত, অর্থাৎ ইউনুসকে ওখানে রিস্টোরেশন করানো। তো এই সমস্তটা মিলিয়ে আমার মনে হয় ট্রাম্প অনেক ম্যাচিওরলি ডিল করবে। ট্রাম্পকে হয়তো দেখে মনে হয় যে তিনি ডিল করতে পারেন না, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে জনসভায় বাইডেন বক্তৃতা দিয়েছিল ট্রাম্পের সামনে, ট্রাম্পের পর, তখন কিন্তু ঠকঠক করে বাইডেনের পা কাঁপছিল। তো ইজ এ রুথলেস লিডার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ট্রাম্প সার্বিক যে স্থিতাবস্থা, যুদ্ধ অবস্থা, এগুলো অনেকটাই কমিয়ে আনবে। ঠিক, কিন্তু আমরা দেখেছিলাম যে 2017 সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো ক্ষমতায় ছিলেন, সেই সময় ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি, সেখান থেকে কিন্তু তিনি এক কথায় সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। তাহলে এবারে ইউক্রেনে যে পরিস্থিতি আমরা দেখেছি, কারণ একটা বিষয় খুব স্পষ্ট করেই বলা হয় যে ইউক্রেনকে পেছন থেকে ধোয়া দিয়ে গিয়েছে আমেরিকা, সেটা কি তাহলে এবার বন্ধ হবে? কারণ আমেরিকার জন্যই তো যুদ্ধটা, ন্যাটোর বারবারন্ত। তা ন্যাটো এখন অবসোলেট। ওয়ারসো প্যাক্ট এক সময় হয়েছিল, ন্যাটো একটা প্যাক্ট হয়েছিল। তো ন্যাটো যদি এতই দরদি হয়, তাহলে ইউক্রেনের মানুষকে কেন রক্ষা করলো না? তো ওই দরদ তো দেখিয়ে লাভ নেই। আন্তর্জাতিক আইনের সমস্যা থাকতে পারে, সমস্যার স্থিতাবস্থাও রক্ষা করতে হয়। যুদ্ধ করে কোনো জাতির এমন কিছু জয়লাভ হবে না যে এই মুহূর্তে পৃথিবীতে তারা খুব উল্লেখযোগ্যভাবে বাঁচতে পারবে। তো বাইডেন তো এই লড়াইগুলোকে মানে প্রায় চাঙ্গা করে দিয়েছে, মানে সেটা ইউক্রেন হোক, ইসরায়েল হোক, ন্যাটোর মধ্যে দিয়ে। আর ন্যাটোর কি ভূমিকা, ন্যাটোতে পার্টিসিপেশনের জন্য ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধটা হলো, আমেরিকা কিভাবে সাহায্য করলো, সাধারণ মানুষের মৃত্যু কিভাবে সাহায্য করলো। তো আমার মনে হয় যে ট্রাম্প এই ধরনের যুদ্ধ নীতিতে সেই অর্থে বিশ্বাস করেন না। তার আগের প্রেসিডেন্সি আমরা দেখেছি। রাশিয়ার সঙ্গে সম্পর্ক কোন জায়গায় গিয়ে পৌঁছবে? কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুতিনের সঙ্গে সম্পর্ক খুব ভালো, কারণ ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যগুলো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে এবং পুতিন সেগুলোকে প্রশংসা করেছেন। কিন্তু রাশিয়ার সঙ্গে তো মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার একটা টানাপোড়েন বরাবরই রয়েছে ছিল, কিন্তু আমার মনে হয় ট্রাম্প একটা ব্যালেন্স আনবে। রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ইউএস, এই ব্যালেন্সটা ট্রাম্প মেনটেন করবে। কেননা আমি আগে বললাম যে ট্রাম্প যুদ্ধ করে সফল ব্যবসায়ী হতে পারবে না, সেটাও বুঝে গেছে। আর আমেরিকা বা অন্যান্য দেশ, রাশিয়া হোক, চায়না হোক, এরা এখন ব্যবসায়ী করে। তো ব্যবসা করতে গেলে নতুন জায়গা দরকার, নতুন মানুষ দরকার। অস্থিরতার মধ্যে তো ব্যবসা হবে না। ট্রাম্প এটা ভালোভাবে বোঝেন। আর ট্রাম্প মাঝে মাঝে বলেন ঠিকই, কিন্তু আমি যেটা বললাম যে তার আগের পলিসি বা কোভিড পলিসি খুব একটা ক্ষতিকারক সাধারণ মানুষের জন্য ছিল না। ইরান সেক্ষেত্রে কি করবে? কারণ ইরানের সঙ্গে তো যে চুক্তিটা ছিল সেটা তো 2017 সালেই ভেঙে গিয়েছে। ইরান একটা, তার সঙ্গে আবার রাশিয়ার সম্পর্ক ভালো। ইরান রাশিয়ার দ্বারা প্রভাবিত হলে কন্ট্রোল হয়। রাশিয়া একটা ব্যালেন্স নীতি এবার নেবে। কারণ আমার মনে হয় বাইডেন এত বাজে ফরেন পলিসি করেছে আমেরিকার, যেটাতে সমস্ত রাষ্ট্র মানে প্রায় আমেরিকার বিরুদ্ধে চলে গিয়ে এই অস্থিরতার সৃষ্টি শুরু করেছিল। এক সময় তো রাশিয়া বলে দিয়েছিল, ইরান বলে দিয়েছিল আমেরিকা যা পারে করে নিক। তো আমার মনে হয় ট্রাম্প আসার পর একটা ব্যালেন্সড রাজনৈতিক সহাবস্থান সমস্ত দেশের মধ্যে হবার সম্ভাবনা বাড়বে। চীন যেটা মূল বিষয়, এবং
একই সঙ্গে উচ্চারিত হয় ভারত এবং চীন, কারণ এগুলো এশিয়ান কান্ট্রি। ভারত এবং চীনের মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক আমেরিকার আগে থাকতেই ভালো ছিল, সেটা আমরা ওবামার সময় থেকে দেখে আসছি। কিন্তু চীনকে কিভাবে সামলাবে এবার? কারণ ভারতকে তো পাশে চাই, ভারত একটা বড় মার্কেট আমেরিকার। দেখুন, চীনকে ভারতের দরকার, ভারতকেও চীনকে দরকার। ভারতের যা পপুলেশন, চাইনিজ গুডস ছাড়া এটাকে সাস্টেন করানো যায় না। আবার চীনের যা পপুলেশন, তারা প্রোডাকশন বন্ধ করতে পারবে না, ওরা প্রোডাকশন ইন্ডাস্ট্রি করে। তো মাইক্রোসফট ওয়ারফেয়ারটা তেলের জন্য তো এখন যুদ্ধ হয় না, এখন মাইক্রোসফট, যেটা মাইক্রোসফট বলছি, মানে মাইক্রোচিপের জন্য যুদ্ধ হয়। তো চীন এখানে অনেকটা এগিয়ে, এবং চীনের ডলার রিজার্ভ বা চীনের মিসাইল রিজার্ভ, এটা অ্যান্টিসিপেশন কেউ করতে পারে না কীরকমভাবে আছে। তাই চীনের সঙ্গে বাজারের খাতিরে, কারণ চীনের বাজারটাও তো বড়, এই বাজারের খাতিরে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিনই ভারতের সঙ্গেও খারাপ ব্যবহার করবে না, চীনের সঙ্গেও খারাপ ব্যবহার করবে না। ইতিমধ্যে তো চাইনিজ প্রিমিয়ার এই প্রথম, মানে দ্বিতীয়বার বোধহয় মার্কিন ইতিহাসে যেখানে কোনো কমিউনিস্ট পার্টির নেতা অর্থাৎ চাইনিজ প্রিমিয়ার যাচ্ছেন কালকে শপথ গ্রহণ অনুষ্ঠানে। এটা মনে হয় জিমি কার্টার বা ওই সময় একবার বোধহয় গেছিলেন কেউ। তো এই দ্বিতীয়বার এই সফর একটা কমিউনিস্ট স্টেটের, তো এটা তো একটা খুব উল্লেখযোগ্য দিক নির্ণয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী দেশ, তার প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবে আর কমিউনিস্ট দেশের রাষ্ট্রপ্রধান সেখানে যাবেন। তো এটাও দিক নির্ণয় করে যে আজকে ইন্টারডিপেন্ডেন্সি ওয়ার্ল্ড, মানে পৃথিবী, একে অপরকে ছাড়া বাঁচাটা সম্ভবপর হয় না। এটাই জিজ্ঞেস করবো যে এই মুহূর্তে 2025 সালে দাঁড়িয়ে গোটা বিশ্বের সমীকরণটা কি বদলে গেছে? নিশ্চয়ই বদলে গেছে। এখন ভাবনা চিন্তাটা বদলে গেছে। আগে ছিল রাষ্ট্রভিত্তিক ধারণা 45 সাল অবধি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি, যেটা হান্স মর্গ্যানতিও পরে বলতেন যে পাওয়ার, যেটাকে পলিটিক্স অফ নেশন। কিন্তু রাশিয়া তো তাই, এখনো পুতিন এখনো পর্যন্ত সেখানকার একনায়ক, এতগুলো বছর ধরে তিনি সেখানকার প্রেসিডেন্ট রয়ে গেছেন। সেটা থাকতে পারেন, কিন্তু লিবারেল এরাতে রাষ্ট্রের থেকে বাজার শক্তিশালী হয়ে গেছে। তাই কোনো রাষ্ট্রই বাজারকে অতিক্রম করে খুব একটা বৃহৎ জায়গায় যেতে পারবে না। যেই ট্রাম্প আসবে, কাল থেকে তো সেন্সেক্স পড়ছিল কদিন ধরে, কাল থেকে তো বাজার অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠেছে। তো এটাই কারণ যে একজন সফল ব্যবসায়ী ক্ষমতায় আসছে এবং প্রেসিডেন্ট হয়ে আসছে। তো এখন আমরা যে যুগে বাস করি, এটা হচ্ছে ব্যবসার যুগ, এবং এটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ, এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা এই যুগে একসঙ্গে কাজ করে। তাই এখন রাষ্ট্রপ্রধানের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাজার কি বলছে, রাষ্ট্রের থেকে বাজারের প্রাধান্যটা অনেক বেশি হয়। নিরাপত্তা পরিষদে কি ভারত পাকাপোক্তভাবে জায়গা পাবে কোনোদিন? না, ভারত কোনোদিনই পাবে না। তার কারণ হচ্ছে চীন এটা চাইবে না, জাপান পাবে না, চীন চাইবে না, জার্মানি পাবে না, ফ্রান্স চাইবে না। সুতরাং ইউনাইটেড নেশনসের এখন বাইরে গিয়ে অনেকগুলো অ্যালায়েন্স হচ্ছে, যেটা আমি বললাম, ব্রিক্স, বিসিআইএম, কোয়াড,